হ্যালো স্টুডেন্ট, আজ শুরু করব দশম শ্রেণী 4 নম্বর অধ্যায় আয়তঘন বা সমকোণী চৌপল রেক্ট্যাঙ্গুলার প্যারালিলোপিপেড অর কিউবয়েড। আয়তঘনকে ইংরেজিতে বলা হয় কিউবয়েড। তো কিউবয়েডের উদাহরণ যদি আমরা বলি তাহলে ইট, বাক্স, সুটকেস ইত্যাদি হচ্ছে আয়তঘনের বা সমকোণী চৌপলের উদাহরণ। একটা চিত্রের সাহায্যে এটা দেখা যাক এটা কোনটা কি। দেখো, এইটা একটা হচ্ছে সমকোণী চৌপল। সমকোণী চৌপল আর ঘনকের মধ্যে আয়তঘন এবং ঘনকের মধ্যে পার্থক্য হচ্ছে যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে সমান, কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা। এটা যদি আমি দৈর্ঘ্য হয় তাহলে এটা হবে উচ্চতা আর এটা হবে প্রস্থ। অর্থাৎ প্রত্যেক তলের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর তার সঙ্গে সঙ্গে কি থাকবে, উচ্চতা থাকবে। তাহলে এখানে দৈর্ঘ্যটাকে আমরা কি ধরেছি, এল দ্বারা প্রকাশ করেছি, আর বিটাকে আমরা প্রস্থ প্রকাশ করেছি, আর এইচ দ্বারা উচ্চতা। তাহলে এটা হয়ে গেল একটা আয়তঘন বা সমকোণী চৌপল। যদি প্রশ্ন আসে যে দুইটি ঘনককে পাশাপাশি বসালে কোন চিত্র তৈরি হতে পারে, তাহলে দুইটি ঘনককে পাশাপাশি বসালে একটা আয়তঘন তৈরি হবে। দেখো, একে যদি আমি অর্ধেক করে দিই বা দুটি ঘনককে যদি আমি পাশাপাশি বসাই তাহলে দেখবে কি হবে, দৈর্ঘ্য এই প্রস্থ আর উচ্চতা সমান হবে, কিন্তু দৈর্ঘ্য কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে। তাহলে দুইটি ঘনক পাশাপাশি বসে একটা আয়তঘনক তৈরি হচ্ছে। এর কয়েকটা সূত্র আমরা এখানে লিখেছি। দেখো, 1 নম্বর সূত্র, আয়তঘনকের আয়তন কিভাবে বের করব। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে তাহলে আয়তঘনকের আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তঘনকের আয়তন যদি ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে, আর দৈর্ঘ্য যদি এল দ্বারা, প্রস্থ যদি বি দ্বারা, আর উচ্চতা যদি এইচ দ্বারা প্রকাশ করা হয় তাহলে ভি সমান এল ইন্টু বি ইন্টু এইচ। 2 নম্বর, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য বলতে এই কোণ থেকে এই কোণ, এটাকে বলা হয় কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কিভাবে পাবো, কর্ণের দৈর্ঘ্য সমান বর্গমূল দৈর্ঘ্যের স্কয়ার যুক্ত প্রস্থের স্কয়ার যুক্ত উচ্চতার স্কয়ার। কর্ণের দৈর্ঘ্য যদি ডি দ্বারা প্রকাশ করা হয়, এটা যদি ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ডি সমান হবে বর্গমূল এল স্কয়ার যোগ বি স্কয়ার যোগ এইচ স্কয়ার। 3 নাম্বার, আয়তঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি, পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে এই উপরতলটা মানে ছাদ, আর যদি নিচে তলটা, আমি যদি একটা রুম ধরি, যদি আমি ঘরের ঘরের কোনো রুম ধরি তাহলে কি হবে, উপরতল আর মেঝের তল বাদ দিলে চারি সাইডের দেওয়ালের যে তলটা হবে সেটাই হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি, 2 গুণ উচ্চতা গুণ দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তার মানে বলা যায় 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণ উচ্চতা। আমরা কি প্রকাশ করেছি এগুলো দ্বারা সেটা আগে লিখে দিয়েছি। 4 নম্বর, আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে যখন বোঝাবো তখন হচ্ছে এই মেঝে আর হচ্ছে উপরের তল দুটোকেই নিতে হবে সঙ্গে। তাহলে কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ যোগ প্রস্থ যুক্ত উচ্চতা যোগ উচ্চতা যুক্ত দৈর্ঘ্য। আমি যেটা বললাম সেটা এটার সঙ্গে তুলনা করে নাও। 2 ইন্টু এল মানে হচ্ছে দৈর্ঘ্য, বি মানে হচ্ছে প্রস্থ, এইচ মানে হচ্ছে উচ্চতা। সেই হিসাবে 2 ইন্টু এল বি যোগ বি এইচ যোগ হচ্ছে এইচ এল। এই হলো আয়তঘনকের ফর্মুলা। যদি আয়তন বের করতে দেয় তাহলে এই ফর্মুলা প্রয়োগ করব, যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে দেয় তাহলে এটা, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে
এটা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এটা। এগুলো প্রথমে বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সামনে এটা পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনটা কোন ধরনের ফর্মুলা এবং কি দ্বারা সূচিত করছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই সমকোণী চৌপলের কয়টা তল। তাহলে সমকোণী চৌপলের কয়টা তল হলো, একটা, দুটো, আচ্ছা মেঝে আর উপরের, আর দুই চারি সাইডের চারটে, তাহলে কটা হলো, 6টা তল। তাহলে একটা সমকোণী চৌপলের কয়টা তল, 6টা তল। যদি বলা হয় একটি সমকোণী চৌপলের কয়টা মাত্রা, মাত্রা মানে আমি কি কি দ্বারা প্রকাশ করছি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে 3টি মাত্রা। এবার আসি ঘনক। ঘনকের দেখো এই চিত্রটা দেখো, ঘনকের কি প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। দৈর্ঘ্য যতটা, উচ্চতা ততটাই, প্রস্থ ততটাই। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। তাহলে ঘনকের আয়তন দেখো এখানে 1 নম্বর, ঘনকের আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্যের কিউব বা বাহুর কিউব, সমান হচ্ছে ভি সমান হচ্ছে এ কিউব। 2 নম্বর হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেখো এই কোন, এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু, তাহলে ঘনকের কর্ণ দৈর্ঘ্য কত হবে, ডি সমান 3√3 ইন্টু হচ্ছে বাহু, বাহু বা দৈর্ঘ্য যে কোনো একটা, এ, তাহলে √3 ইন্টু এ। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি সমান হচ্ছে √3 ইন্টু এ। 3 নম্বর ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 4 গুণ বাহুর স্কয়ার সমান লেখা যায় 4 গুণ বাহু সমান এ ধরেছি, তাহলে এর স্কয়ার। একইভাবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 এর স্কয়ার। তাহলে দেখো এই চিত্রটা থেকে দেখো, এই চিত্রটাকে যদি আমি পাশাপাশি বসাই, দুটো দুটো এই একই চিত্র যদি পাশাপাশি বসাই, তাহলে কি তৈরি হবে, একটা আয়তঘন তৈরি হবে। তাহলে তোমরা একবার এই পেজটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এই পেজটার মধ্যে দিয়ে আয়তঘন এবং ঘনকের সমস্ত ফর্মুলা করা হয়েছে। তোমরা যদি এই ফর্মুলাগুলো মুখস্থ রাখো ঘনকের আর আয়তঘনকের, তাহলে আশা করি সব অঙ্ক তোমাদের করতে সুবিধা হবে। চলো এবার আমরা কোষে দেখি অঙ্কগুলো করব। তাহলে কোষে দেখি 4-এর 1 নম্বরের অঙ্কটা কি বলেছে, যে আমাদের পরিবেশে 4টি আয়তঘনাকার ও 4টি ঘনক আকারের বস্তুর নাম লিখি। তাহলে 4টি আয়তঘনাকার বস্তুর নাম, 4টা আয়তঘনাকার বস্তুর নাম হচ্ছে বাক্স, সুটকেস, ইট, দেশলাই ইত্যাদি। 4টি ঘনক আকার বস্তুর নাম চৌকো, টিনের বাক্স। এমনি সচরাচর টিনের বাক্সগুলো আয়তঘনাকার হয়, আর যে বাক্সগুলো দেখবে যে চারিদিকে সমান সেটাকে বলা হয় চৌকো। চৌকো টিনের বাক্স। লুডোর ছক্কা একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে ঘনক আকার বস্তুর উদাহরণ। চৌকো বাড়ি মানে হচ্ছে যে বাড়ির দেখবে যে চারিদিকের দেওয়াল হচ্ছে সমান, তার সঙ্গে সঙ্গে ওই দেওয়ালের দৈর্ঘ্যের সমান হচ্ছে উচ্চতা, সেটাকে বলা হয় চৌকো বাড়ি। চৌকো কাঁচের ব্লক, একইভাবে চারিদিকে সমান একটা কাঁচের ব্লক ইত্যাদি। এবার আসি 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর প্রশ্নটা কি করেছে, 2 নম্বর প্রশ্নটা বলেছে পাশের ঘনকাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলোর নাম লিখি। এই যে চিত্রটা আছে আয়ত ঘনাকার, সেই চিত্রের কয়টা তল, ধার এবং শীর্ষবিন্দুগুলোর নাম লিখতে বলেছে। দেখো এই চিত্রটা 2 নম্বরের চিত্রটা এঁকেছি এবং এখানে বলেছে চিত্রের তলগুলো কি কি। তাহলে একটা তল হচ্ছে এ বি সি ডি, এ একটা উপরের তল, তাহলে আমি লিখবো এ বি সি ডি। আর একটা তল হচ্ছে নিচের তল, ই এফ জি এইচ। আরেকটা তল হচ্ছে এই পাশের তল,
এই পাশের তলটাকে কি বলবো? ই এফ এ ডি, ই এভাবে লিখি, ই এফ এ ডি। ঠিক তার বিপরীতে এই তলটা আছে, তাহলে এই তলটার নাম কি? এই তলটার নাম হচ্ছে বি সি জি এইচ, বি সি জি এইচ। একইভাবে এই সামনে যে তলটা দেখতে পাচ্ছ, এই সামনে তলটা, এই সামনে তলটার নাম কি হবে? এ বি এইচ ই, এ বি এইচ ই। ঠিক তার বিপরীতে এই তলটা গেছে, এই যে তলটা দেখতে পাচ্ছ এই তলটা, তাহলে কি হবে? সি ডি এফ জি, সি ডি এফ জি। তাহলে আয়তঘনকের কয়টা তল হলো? 6টা তল। তাহলে এটা হয়ে গেল 6টি তল। এবার বলেছে চিত্রের ধারগুলো কি কি আছে। তাহলে দেখো এই একটা ধার, এইগুলোকে বলা হয় ধার বা এই বাহু। কি কি আছে? একটা আছে এ বি, একটা আছে বি সি, একটা আছে সি ডি, একটা আছে এ ডি বা ডি এ। ঠিক একইভাবে নিচে তলটা যাব, ই এফ, ই এইচ, এইচ জি, আর এটা এফ জি বা জি এফ। এবার এই সাইডটা যদি আমি দেখি তাহলে কি পাবো? এ ডি, এ ই, ই এফ আর এফ ডি। এই তলটার গেলে কি হবে? সি বি, বি এইচ, এইচ জি এইচ বা এইচ জি, আর একটা হবে সিজি। তাহলে দেখো কয়টা তল পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কয়টা ধার পেলাম? 16টা ধার। তাহলে কি 16টা ধার আছে? দেখো তো ছবিতে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 2 4 6 8, এটা হচ্ছে 10 আর 2 12, তাহলে হচ্ছে 12টা ধার। কিন্তু এখানে আমি লিখেছি 16টা ধার। তাহলে দেখো আমরা যে এই যে জিনিসটা, এই যে এই ধারটা, আমি যদি বলি এই ধারটার কথা, তাহলে এই ধারটা কোথায় কোথায় আছে? এই ধারটা আছে এই তলেও আছে, আবার এই তলটাতেও আছে। তাহলে এই ধারটা কমন পড়েছে, তাহলে কোথায় লিখেছি আমি? জি এইচ বা এইচ জি, জি এইচ বা জি এইচ বা এইচ জি। তাহলে এটা যাবে, একটা আমি নেব, তাহলে একটা বাদ দেবো, একটা নেব। একইভাবে এটা ই এফ, ই এফ আর কোথায় নিয়েছি? এইখানে একটা নিয়েছি, তাহলে এটা নেব। আর একটা কোথায় নিলাম? এ ডি বা ডি এ, এ ডি বা ডি এ একই একই ধার, তাহলে এটাকে বাদ দেব, এইটাকে নেব। আর একটা আছে বি সি বা সি বি, এই দেখো, তাহলে এটা বাদ যাবে, একটা নেব। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমি কয়টা তল পেলাম? এই কয়টা ধার পেলাম? তাহলে হবে মোট 12টি ধার। এবার বলেছে শীর্ষবিন্দুগুলো কি কি আছে। তাহলে শীর্ষবিন্দুগুলো কি কি আছে? শীর্ষবিন্দু মানে এই যে দুটো ধার যেখানে মিলিত হচ্ছে, দুটো দুটোর অধিক ধার যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলা হয় শীর্ষ বিন্দু, বা দুটি ধার যেখানে মিলিত হচ্ছে। তাহলে এই একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, এটা এটা
তাহলে কয়টা ধার আছে, তাহলে এই কয়টা শীর্ষবিন্দু আছে, এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে কয়টা শীর্ষবিন্দু হলো, 8টা শীর্ষবিন্দু। তাহলে লিখবো এখানে যে 8টি শীর্ষবিন্দু। তাহলে একটি আয়তঘনাকার বস্তুর কয়টি তল পেলাম, 6টি তল। কয়টা শীর্ষবিন্দু কয়টা ধার পেলাম, 12টি ধার। আর কয়টা শীর্ষবিন্দু পেলাম, 8টি শীর্ষবিন্দু। এবার নেক্সট অঙ্কতে আসা যাক, 3 নাম্বার অঙ্কতে। একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। মানে সব থেকে যে লম্বা দণ্ড রাখা যাবে সেটা হচ্ছে কোণ বরাবর, এক কোণ থেকে আর একটা উপরের কোণ, নিচের মেঝের কোণ থেকে ছাদের কোণ বরাবর যে দণ্ডটা রাখা যাবে সেটা হচ্ছে সবচেয়ে লম্বা। তাহলে যথাক্রমে বলেছে, মানে কি, দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 3। তাহলে অঙ্কটা করা যাক। দেখো এই চিত্রটা দেখো, এটা একটা সমকোণী চৌকোলাকার, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সমান নয়। এর দৈর্ঘ্য হচ্ছে, এটা দৈর্ঘ্য লাগছে, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দৈর্ঘ্য, দেখেও সেটা মনে হচ্ছে সমান মনে হচ্ছে না। তাহলে বলেছে দৈর্ঘ্য বলেছে কত, 5। প্রস্থ কত বলেছে, প্রস্থ মানে এইটা, এইটা, এইটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ কত হবে, এই বলে দেওয়া আছে 4 মিটার। আর উচ্চতা কত বলে দেওয়া আছে, উচ্চতা বলেছে এইটা, মানে 3 মিটার। এটা উচ্চতা, এটা উচ্চতা, এটা উচ্চতা, এটা উচ্চতা। তাহলে কি কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান দেওয়া আছে 5 মিটার, প্রস্থ সমান দেওয়া আছে 4 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে এখানে লিখবো ঘরের সবচেয়ে লম্বা ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তা হলো ঘরের কর্ণের দৈর্ঘ্য বরাবর। অতএব কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্য সমান বর্গমূল দৈর্ঘ্যের স্কয়ার যোগ হচ্ছে প্রস্থের স্কয়ার যোগ হচ্ছে উচ্চতার স্কয়ার। মান বসিয়ে দেবো। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য পেয়েছিল, দৈর্ঘ্য দেওয়া আছে 5, তাহলে 5-এর স্কয়ার যোগ হবে 4-এর স্কয়ার যোগ হবে 3-এর স্কয়ার। তাহলে এটা কত হবে, 25, 4-এর বর্গ হচ্ছে 16 যোগ এটা হচ্ছে 9, 16 9 25, আর 25 যোগ করলে হবে 50। তাহলে হয়ে গেল বর্গমূল 50। সমানই লেখা যায় 2 গুণ 25। তাহলে 25-এর বর্গমূল হচ্ছে 5, আর 2-এর বর্গমূল 2। এই 2-এর বর্গমূল আকারে লিখে দিলাম। তাহলে এটাই হবে কর্ণের
দৈর্ঘ্য। তাহলে ঘরে যে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে সেটা হচ্ছে 5√2 মিটার। 4 নাম্বার দেখি, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। দেখো এবার বলেছে ঘনক, এটা সমকোণী চৌপল ছিল, এটা ঘনক। ঘনক মানে কি, তার চারি সাইডটা হচ্ছে সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে 4 নাম্বার অঙ্ক বলেছে ঘনক মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এরকম একটা চিত্র। দেখো এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান মনে হচ্ছে, যদি এটা এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, সবই এ, সবগুলোই সমান। একটি তলের ক্ষেত্রফল বলেছে, একটি তলের ক্ষেত্রফল মানে কি, যে কোনো একটা তল নিয়ে নাও, এই তলটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 64 বর্গমিটার। তাহলে একটি তলের ক্ষেত্রফল কি হবে, একটি তলের ক্ষেত্রফল আমরা জানি যে এটা একটা বর্গাকার, তাহলে এর ক্ষেত্রফল হবে বাহুর স্কয়ার। তাহলে লিখবো ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান হচ্ছে স্কয়ার সমান এই স্কয়ার বর্গমিটার। তাহলে শর্তানুসারে কি লিখবো, একটি তলের ক্ষেত্রফল প্রশ্নতে দেওয়া আছে 64, তাহলে এ স্কয়ার সমান লিখবো 64, তাহলে এ সমান হবে বর্গমূল 64 সমান হচ্ছে 8, এ সমান হয়ে গেল 8। তাহলে আমি বাহু কত পেলাম, অতএব ঘনকের বাহু সমান পেলাম 8 মিটার। এবার বলেছে ঘনকটির আয়তন কত, তাহলে আমি লিখবো অতএব ঘনকের আয়তন ভি সমান আমরা কি জানি, এ কিউব। তাহলে এর মান বসিয়ে দেবো, এ সমান কত পেলাম 8, তাহলে এটা সমান আমরা পেলাম কত 8। তাহলে 8 এর কিউব, 8 এর কিউব সমান কত, 8 এর কিউব সমান 8 8 64, 64 কে 8 দিয়ে গুণ করলে কত হবে 512। তাহলে এটা হবে 512 কি হবে ঘন মিটার, কারণ আয়তনের একক ঘন ঘন হয়, সেজন্য এটাকে লিখলাম ঘন, আর একক দেওয়া আছে মিটার, তাহলে ঘন মিটার। তাহলে আমরা আজকে এই কোষে দেখি 4-এর 1, 2, 3 এবং 4 নাম্বার অঙ্ক করলাম। আশা করি তোমাদের এই আয়ত ঘন এবং ঘনক সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে। আজকে এখানে, ধন্যবাদ।